ইন্ডেক্স নাম্বার বা সূচক সংখ্যা শব্দটা শুনলেই কেমন অর্থনীতির ভারী ভারী কথা মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে বেশ মজার, কারণ এই কনসেপ্টটা শুধু অর্থনীতির বইতেই আটকে নেই। এটা আমাদের চারপাশে অনেক জায়গায় লুকিয়ে আছে। ধরুন, প্রোগ্রামিং থেকে শুরু করে একটা লাইব্রেরি পর্যন্ত সবখানেই এই দারুণ আইডিয়াটা কিন্তু বিশৃঙ্খলাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে। আচ্ছা, একটা ধাঁধা দেওয়া যাক। একজন প্রোগ্রামার, একজন লাইব্রেরিয়ান আর একজন ইকোনমিস্ট, এ তিনজনের মধ্যে মিল কোথায়? শুনতে একদমই আলাদা পেশা মনে হচ্ছে, তাই না? কিন্তু তাদের মধ্যে একটা দারুণ মিল আছে, আর সেটা হলো ইন্ডেক্সিং, মানে সূচীকরণ। তবে আসল মজাটা হলো তারা প্রত্যেকেই এই ইন্ডেক্সিংকে একদম ভিন্ন ভিন্ন চোখে দেখে আর ব্যবহার করে। আর সেখান থেকেই কিন্তু জন্ম নেয় কিছু মজার বিতর্ক। যেমন ধরুন, ডেটা সায়েন্টিস্টদের একটা অনলাইন ফোরামে একজন বেশ জোর দিয়ে বললেন 1 মানে 1। খুব সহজ কথা, কিন্তু এর পেছনে একটা বিরাট আবেগ কাজ করছে। কারণ এই একটা মন্তব্য থেকে বোঝা যায় বিতর্কটা কতটা গভীরে। কোনো একটা লিস্ট শুরু করার সঠিক উপায়টা আসলে কী? প্রোগ্রামিংয়ের জগতে এটা কিন্তু একটা বিশাল বড় বিতর্ক। আচ্ছা, একটা লিস্টের প্রথম আইটেমটা কি 1 নম্বর থেকে শুরু হওয়া উচিত, নাকি 0 থেকে? যেমন ধরুন, পাইথনের মতো অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু গোনা শুরু করে 0 থেকে, মানে প্রথম আইটেমটা হলো 0th আইটেম। আবার আর এর মতো অন্য কিছু ল্যাঙ্গুয়েজ আমাদের সাধারণ চিন্তার মতোই 1 থেকে শুরু করে। ভাবা যায় এত সহজ একটা ব্যাপার নিয়েও কত রকম ব্যাখ্যা হতে পারে। তো প্রোগ্রামিংয়ের জগৎ থেকে এবার একটু বেরিয়ে আসা যাক। চলুন একদম অন্যরকম একটা ইন্ডেক্সিং সিস্টেমের দিকে তাকায়। লাইব্রেরিতে যারা কাজ করেন তারা কিন্তু 0 না 1 এই নিয়ে মাথা ঘামান না। তাদের ইন্ডেক্সিং সিস্টেমটা আরও অনেক জটিল। যেমন ধরুন, লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন। এখানে পুরো জ্ঞান ভাণ্ডারকে একটা বিশাল গাছের মতো ভাবা হয়, আর প্রত্যেকটা বই হলো সেই গাছের একটা ডাল বা পাতা। যেমন ডাইনোসরের উপর একটা বই খুঁজে বের করতে হলে আপনাকে ভূতত্ত্বের শাখা থেকে শুরু করে প্যালিওজোলজি, কর্ডাটা, ভার্টিব্রেট হয়ে শেষে সরীসৃপ পর্যন্ত যেতে হবে। মানে কি বিশাল এক স্তরবিন্যাস! তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে প্রোগ্রামিংয়ের 0 আর 1-এর সরল হিসেব, আর অন্যদিকে লাইব্রেরির এই বিশাল জ্ঞানের গাছ। দুটোই তো ইন্ডেক্সিং। তাহলে ইন্ডেক্স জিনিসটা আসলে কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। ওকে, তাহলে এবার আসা যাক আমাদের মূল টপিকে, মানে অর্থনীতির দুনিয়ায় এই সূচক সংখ্যা বা ইন্ডেক্স নাম্বার কিভাবে কাজ করে। চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক। এখানে একটা ফর্মাল সংজ্ঞা দেওয়া আছে। বলা হচ্ছে ইন্ডেক্স নাম্বার হলো একটা স্ট্যাটিস্টিক্যাল কৌশল বা টুল। এর কাজ কি? এর কাজ হলো সময়ের সাথে সাথে কোনো একটা ভেরিয়েবল বা অনেকগুলো ভেরিয়েবলের আপেক্ষিক পরিবর্তন মাপা। সহজ কথায় এটা একটা বেঞ্চমার্ক বা মানদণ্ড তৈরি করে দেয়, যার সাথে তুলনা করে আমরা বুঝতে পারি কোনো কিছু কতটা বদলেছে। মানে আরও সহজ করে বললে, এটা একটা বেস লাইন বা শুরুর বিন্দুর সাথে এখনকার অবস্থার তুলনা করে। যদি কোনো সূচক 100 থেকে বেড়ে 161 হয়, তার মানে হলো ভিত্তি সময় তুলনায় দাম গড়ে 61% বেড়ে গেছে। পুরো ব্যাপারটা হলো তুলনার খেলা। কিন্তু প্রশ্ন হলো, এই যে সংখ্যাগুলো আমরা দেখি, এগুলো বানানো হয় কিভাবে? এর পেছনে কিন্তু একটা বেশ গোছানো প্রক্রিয়া আছে। চলুন সেই নীল নকশাটাই এবার একটু দেখে নেওয়া যাক। একটা প্রাইস ইন্ডেক্স বানাতে গেলে মূলত 4টে ধাপ পেরোতে হয়। প্রথমত, একটা বেস ইয়ার বা ভিত্তি বছর ঠিক করতে হয়। এটা এমন একটা বছর যেটা মোটামুটি স্বাভাবিক ছিল, খুব বেশি উত্থাল পাথাল হয়নি। দ্বিতীয়ত, একটা বাস্কেট অফ গুডস বা পণ্যের ঝুড়ি বেছে নিতে হয়, মানে সাধারণ মানুষ নিয়মিত কেনাকাটা করে এমন কিছু জিনিসের একটা লিস্ট। এরপর 3 নম্বর ধাপে ওই জিনিসগুলোর দাম বিভিন্ন সময় কালেক্ট করা হয়, আর সব শেষে প্রত্যেকটা পণ্যের ওপর একটা করে ওয়েট বা গুরুত্ব দেওয়া হয়। কারণ বোঝাই যাচ্ছে আমাদের মাসিক খরচে চালের গুরুত্ব আর লবণের গুরুত্ব তো আর এক নয়। এই স্লাইডের উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এখানে ভিত্তি বছর ধরা হয়েছে 1980 সালকে। তখন 4টে জিনিসের একটা ঝুড়ির মোট দাম ছিল 90 টাকা। এবার 8 বছর পর 1988 সালে এসে ওই একই ঝুড়ির দাম বেড়ে দাঁড়িয়েছে 145 টাকা।
এখন যদি আমরা সাধারণ ফর্মুলাটা ব্যবহার করি তাহলে ইন্ডেক্স নাম্বারটা দাঁড়াচ্ছে 161.11। এর মানে কি? এর মানে হলো দাম গড়ে 61.11% বেড়ে গেছে। ব্যাস, এটাই হলো ইন্ডেক্স নাম্বারের একেবারে বেসিক ক্যালকুলেশন। তো আমরা তো বুঝলাম যে ইন্ডেক্স নাম্বার কিভাবে তৈরি হয়। এবার চলুন এমন কিছু বিখ্যাত ইন্ডেক্সের সাথে পরিচিত হওয়া যাক যেগুলো আমাদের রোজকার জীবনে বেশ ভালোই প্রভাব ফেলে। সবচেয়ে পরিচিত দুটো ইন্ডেক্স হলো সিপিআই আর ডব্লিউপিআই। সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মাপে যে আমরা সাধারণ ক্রেতারা খুচরো বাজারে কী দামে জিনিস কিনছি। এটা হলো আমাদের দিককার গল্প। আর ডব্লিউপিআই মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স, মাপে পাইকারি বাজারের দাম, অর্থাৎ ফ্যাক্টরির মালিক বা ব্যবসায়ীরা কাঁচামাল কী দামে কিনছে। একটা অর্থনীতির স্বাস্থ্য ঠিকঠাক বুঝতে হলে কিন্তু এই দুটো ছবি পাশাপাশি দেখতে হয়। তবে ইন্ডেক্স নাম্বার মানেই কিন্তু শুধু দাম বাড়া কমার হিসেব নয়, এর ব্যবহার আরও অনেক জায়গায় আছে। যেমন শেয়ার বাজারের অবস্থা কেমন, তার ওঠানামা মাপার জন্য আছে S&P 500 বা সেন্সেক্সের মতো স্টক মার্কেট ইন্ডেক্স। দেশে কলকারখানায় উৎপাদন বাড়ছে না কমছে সেটা বোঝার জন্য আছে শিল্প উৎপাদন সূচক। এমনকি বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ভয় বা আতঙ্ক কতটা সেটাও মাপা হয় ভিক্স বা ফিয়ার ইন্ডেক্স দিয়ে। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, এত সব সংখ্যা, ডেটা, ইন্ডেক্স, এগুলোর আসল মানেটা কি? এগুলো আমাদের জীবনে ঠিক কি কাজে লাগে? কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? চলুন এবার সেই উত্তরটাই খোঁজা যাক। দেখুন, এই ইন্ডেক্সগুলো কিন্তু শুধু খাতার কলমের সংখ্যা নয়, এগুলো সরাসরি আমাদের জীবনে প্রভাব ফেলে। যেমন এগুলোই বলে দেয় মুদ্রাস্ফীতি কতটা, মানে আমাদের টাকার আসল দাম কতটা কমছে। এই ডেটার ওপর ভিত্তি করেই কিন্তু সরকারি বা বেসরকারি সংস্থাগুলো কর্মীদের বেতন বাড়ানোর কথা ভাবে। এমনকি দেশের সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়াবে না কমাবে, এই বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্তগুলোও কিন্তু এই সূচকগুলোর ওপরই নির্ভর করে। কিন্তু একটা কথা মাথায় রাখা খুব দরকার, এই ইন্ডেক্সগুলো দারুণ কাজের হলেও এগুলো কিন্তু 100% নিখুঁত নয়, এদেরও কিছু সীমাবদ্ধতা আছে। এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এগুলো একটা গড় হিসেব দেখায়। যেমন ধরুন, খবরে বলা হলো দেশে মুদ্রাস্ফীতি 5%, কিন্তু আপনার ব্যক্তিগত খরচের ধরন অনুযায়ী আপনার জন্য এই হারটা হয়তো 10% হতে পারে, আবার অন্য কারোর জন্য 2% হতে পারে। আরেকটা সমস্যা হলো সময়ের সাথে সাথে জিনিসের কোয়ালিটি ভালো হয়। ধরুন 10 বছর আগের একটা ফোনের চেয়ে আজকের ফোনের কোয়ালিটি অনেক ভালো, তাই দামও বেশি। এই কোয়ালিটির পরিবর্তনটা কিন্তু ইন্ডেক্স ঠিকঠাক ধরতে পারে না। আর যে পণ্যের ঝুড়ি দিয়ে আজ হিসেব করা হচ্ছে, 10 বছর পর তো আমাদের খরচের অভ্যাস বদলে যাবে, তখন সেই ঝুড়িটাই হয়তো কাজের থাকবে না। তাহলে সব আলোচনা শেষে একটা মজার প্রশ্ন মাথায় আসে। সিপিআই তো হলো সারা দেশের মানুষের খরচের একটা গড় হিসেব, কিন্তু ভাবুন তো, যদি শুধু নিজের খরচের অভ্যাসের উপর ভিত্তি করে একটা পার্সোনাল ইনফ্লেশন ইন্ডেক্স বা ব্যক্তিগত মুদ্রাস্ফীতি সূচক বানানো যেত, যেখানে থাকবে শুধু সেই সব জিনিস যা আপনি কেনেন বা ব্যবহার করেন, তাহলে সেই সংখ্যাটা জাতীয় গড়ের থেকে কতটা আলাদা হতো বলে মনে হয়?